সৌদি আরবে বাংলাদেশিদের হাহাকার, হাড়ি পাতিল বিক্রি করে কাটছে প্রবাসীদের দিন। হরমুজ প্রণালী ইস্যুতে বিন্দু পরিমাণ ছাড় নয়, ট্রাম্পের শান্তি চুক্তি উড়িয়ে দিল ইরান। হঠাৎ ইমরান খানকে মুক্তি দেওয়ার গুঞ্জন, চলছে গোপন আলোচনা। স্বেচ্ছায় ইসলাম গ্রহণ আর বিয়ে করলে বাধা দেওয়া যাবে না, কড়া রায় ভারতীয় হাইকোর্টের। সব প্রস্তুতি নিয়েও হামলা থামালেন ট্রাম্প, ইরানের সঙ্গে নতুন করে আলোচনার গুঞ্জন। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছে আমি ইশরাত জেইন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কয়েক মিলিয়ন বাংলাদেশের প্রধান শ্রমবাজার সৌদি আরবে এখন বেকারত্বের কালো মেঘ ঘনীভূত হয়েছে। ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক মন্দা এবং সৌদি সরকারের কঠোর সৌদিকরণ নীতির কারণে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি বর্তমানে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। পরিস্থিতি এতটাই শোচনীয় যে অনেকে বেঁচে থাকার তাগিদে ঘরের আসবাবপত্র ও হাঁড়ি পাতিল পর্যন্ত বিক্রি করতে বাধ্য হচ্ছেন। বিস্তারিত রিপোর্টে। কয়েক মিলিয়ন বাংলাদেশির প্রধান শ্রমবাজার সৌদি আরবে তীব্র হচ্ছে বেকারত্ব। দেশটিতে বেকার হয়ে পড়া হাজার হাজার প্রবাসী বাংলাদেশি সেখানে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। অনেকে জীবন বাঁচাতে নিজেদের ঘরের হাঁড়ি পাতিল সহ বিভিন্ন জিনিসপত্র পর্যন্ত বিক্রি করতে বাধ্য হচ্ছেন। প্রায় আড়াই মাস আগে সৌদি আরব আনছে, 5 লাখ টাকা দিয়ে আইছি আমি। 5 লাখ টাকা দিয়ে আইসে আমাকে কোনো কাজ কাম দেয় নাই, কিচ্ছু দেয় নাই। 3 মাস থেকে আমি বাড়ি থেকে আইনা খাইছি, চলছি, এইভাবে চলছি। এখন আবার 3 মাস পরে নাই, আড়াই মাস হয়েছে। এখন আমি আবার দেশের থেকে টাকা আইনা আবার টিকিট খাইতে পারি দেশে চলে যাচ্ছি। দালাল আমারে আইনা বুঝছেন, একটা দালাল আইনা আরেকটা দালালের কাছে বিক্রি করছে, 4টা দালালে আমারে পাইছে। আমার নিজের 22 বছর সৌদি আরবের বয়স, এখনও কোনো যাতে কাজ করব নাই, বেকার আছি। আজকে 5 মাস দেশ থেকে ছুটিতে নিয়ে আসার পরে 5 মাসের মধ্যে কোনো কাজ করবো নাই। এর ভিতরে বাংলাদেশের দালালেরা প্রতারণা করে মানুষকে 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে আনতেছে, মানুষ অনেক বৈশা খাইতেছে, রাস্তায় রাস্তায় ঘুমাইতেছে, মানুষের কাজ করবো বলতে কিছুই নাই। সৌদি আরবে আসার পরে 3 মাসের আকামা দেয়। 3 মাসে আকামা দেওয়ার পরে আর কোনো দালাল কোনো খোঁজ খবর নেয় নেই, কোনো কাজ কাম দেয় নেই, কোনো কিছুই দেয় নেই। পরবর্তীতে কাম কাজের জন্য অনেকখানেই যাই, অনেকখানেই চেষ্টা করি, অনেকখানেই কাজ করি, কিন্তু সাপ্লাইয়ের আন্ডারে কাজ করাতে কোনোখানে টাকা পাই নেই, অনেকখানে টাকা দেয় নেই, অনেকখানে বাকি রয়েছে। এই অবস্থায় চলতে চলতে আজকে 4.5 বছর যাবৎ কষ্ট করে আজকে দেশে চলে যেতেছি। আমি 5.5 লাখ টাকা থেকে আসছি, আজকে 5 মাস হয়ে গেছে, কাজ কাজ নাই, ঠিক আছে। আর প্রতিটা মানুষ এইভাবে হয়রানি হয়, লক্ষ লক্ষ টাকা নিয়ে। দালালের প্রতি ধরেন আইসে কাজ দেয় না, কাজ কেমনে আইসে ছাইড়ে দেয়, তারপর খোঁজ নেয় না, খবর নেয় না। এমন বাস্তবতায় দেশে থাকা পরিবারগুলোর দিন কাটছে তীব্র অনিশ্চয়তা আর ঋণের বোঝার উপর ভর করে। জানা গেছে, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা আর অর্থনৈতিক মন্দার সরাসরি ধাক্কা লেগেছে প্রবাসীদের কর্মসংস্থানে, যার সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশিরা। তবে অদক্ষ শ্রমিক এবং এজেন্সিগুলোর প্রতারণাও এর অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছেন অনেকেই। বৈধতা না থাকা, ইকামার মেয়াদ না থাকা এবং অন্যান্য আইনি জটিলতার কারণেও রেমিটেন্স প্রবাহ কমছে। এছাড়াও বেকারত্ব। এই মুহূর্তে আমার মনে হয় সৌদি আরবের সব থেকে বেশি বেকার বাংলাদেশিরা। এখানে বাংলাদেশিরা পিছিয়ে যাওয়ার পিছনের কারণ হলো অগণিত ভিসা বাংলাদেশে যাওয়া, অনভিজ্ঞ কর্মী পাঠানো, সঠিক তদারকির সমস্যা, আর সব থেকে বড় সমস্যা হলো প্রতারণা, তথাকথিত ভিসা, ফ্রি ভিসা। এগুলো যদি নিয়ন্ত্রণ করা যায়, সৌদি থেকে রেমিটেন্সের প্রভাব আরো কয়েক গুণ বাড়বে। ব্যাংকিং এর মাধ্যমে যদি আপনারা এই কত টাকা দিচ্ছেন সেই টাকাটার বিষয় এবং আমাদের একটা অভিবাসন ব্যয় নিশ্চিত করা আছে, সেই টাকার মধ্যে আপনারা আসছেন কিনা, সেই টাকার বেশি হয়ে গেলে কেন বেশি হচ্ছে, আপনি এই বিষয়টা তো আসলে সচেতনতা আপনার নিজের। আপনি সেই জায়গাটাতে হাইড করছেন, গোপন করছেন। গোপন করার বিনিময়ে আপনি এখানে আসার পরে আপনার কোনো ইকামা হচ্ছে না, আপনি একটা ভালো বাসস্থান পাচ্ছেন না, এবং আপনি তো আমাদের প্রেসক্রাইবড যে এই অংশ, অর্থাৎ প্রেসক্রাইবড ম্যানারে যেভাবে করে আমরা বলছি যে অ্যাটাস্টেশনের যেসব কোম্পানি আছে আপনি খোঁজ খবর নিয়ে আসবেন, সেগুলো আপনারা মেনটেন করছেন না।
তো এগুলো না করলে আসলে এসে আপনি তো এটি সমুদ্রের মধ্যে পড়বেন। এদিকে সৌদি সরকারের কঠোর সৌদিকরণ নীতিতে মন্দা লেগেছে দেশটির বেসরকারি খাতেও। কোম্পানিগুলো থেকে চলছে কর্মী ছাঁটাই, অনেক জায়গায় মাসের পর মাস বকেয়া বেতন। ফলে নতুন ভিসা নিয়ে যারাই দেশটিতে যাচ্ছেন তারা বেকার হয়ে পড়ছেন। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক মাসগুলোতে রেমিটেন্স প্রবাহেও ধস নেমেছে। আমাদের অধিকাংশ এমপ্লয়ি আনস্কিল্ড হওয়ার কারণে তাদের ই-কমার্স সহ বিভিন্ন জটিলতা দেখা যাচ্ছে। তো তাদের আবার অনেকাংশে দেখা যাচ্ছে তাদের ভ্যালিডিটি কামা নাই, পাসপোর্ট রিনিউয়াল টাইম মতো করতে পারে না বলে ই-কামা করতে পারে না। আমাদের যারা শ্রমিক হায়ার করে যেসব প্রতিষ্ঠান আছে তাদের অনেকেই দেখা যাচ্ছে যে প্রয়োজন নাই, কিন্তু অধিক সংখ্যক শ্রমিক নিয়ে আসছে। সৌদি সরকার এটা দেখে তাদের রিকোয়ারমেন্ট আদৌ আছে কিনা, যদি রিকোয়ারমেন্ট না থাকে সেই ক্ষেত্রে ওই কোম্পানিগুলোর লাইসেন্স বাতিল করছে এবং ওই কোম্পানির মাধ্যমে যে লোকগুলো অলরেডি এসে বসে আছেন কিন্তু কোনো কাজ পান নাই, তারা কিন্তু বেকার বসে থাকছেন এবং তাদেরকে দেশে ফেরত যেতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত এপ্রিলের পর থেকেই সৌদি থেকে রেমিটেন্স আসার গতি কমেছে। তাই বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছেন সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস। কর্মহীন ও আইনি জটিলতায় পড়া প্রবাসীদের সহায়তা আর বিকল্প কর্মসংস্থানের আশ্বাস দিচ্ছেন কর্মকর্তারা। মেহেদী হাসান, এশিয়া পোস্ট। হরমুজ প্রণালীর একচ্ছত্র নিয়ন্ত্রণ ধরে রাখতে চরম অনড় অবস্থানে রয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুক্তি ও প্রণালী খুলে দেওয়ার দাবিকে সরাসরি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইআরজিসি স্পষ্ট জানিয়েছে তাদের অনুমতি ও ট্রানজিট ফি ছাড়া কোনো জাহাজ এই জলপথ অতিক্রম করতে পারবে না। বিস্তারিত প্রতিবেদনে। হরমুজ প্রণালীর একচ্ছত্র নিয়ন্ত্রণ ধরে রাখার দাবিতে কঠোর অবস্থানে রয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তেহরানের সঙ্গে একটি চুক্তির রূপরেখা তৈরি হয়েছে এবং প্রণালীটি দ্রুত উন্মুক্ত করা হবে। তবে ইরান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সামরিক বাহিনী স্পষ্ট করে জানিয়েছে, মার্কিন চাপ বা সংবাদ মাধ্যমের প্রচারণার মুখে তারা তাদের অবস্থান থেকে এক চুলও পিছু হটবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না। আবার ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে তাদের অনুমতি ও ট্রানজিট ফি ছাড়া কোনো জাহাজ এই প্রণালী পার হতে পারবে না। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ওমানের সঙ্গে ভাগাভাগি করতে রাজি হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যম যে দাবি করেছিল তার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরান প্রস্তাব করেছে যে জাহাজগুলো ইরানের জলসীমা দিয়ে প্রবেশ করে ওমানের জলসীমা দিয়ে বের হবে, তবে পুরো রুটটি ইরানের তত্ত্বাবধানে পরিচালিত হতে হবে। ওমান এই প্রস্তাব না মানলে প্রণালী বন্ধই থাকবে। সামরিক বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে ইরান যে কোনো বড় সংঘাতের জন্য প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রের এই সাময়িক আক্রমণ বিরতিকে তেহরান তাদের দুর্বলতা হিসেবে দেখছে। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিয়ে সামরিক বাহিনীর সাথে পর্দার আড়ালে গোপন আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য অবজারভারের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থা কাটাতে একটি তৃতীয় পক্ষের মাধ্যমে সেনাবাহিনী ও ইমরানের পরিবারের মধ্যে এই সমঝোতা চলছে। তবে মুক্তির বিনিময়ে রাজনীতি ত্যাগ, দেশান্তর এবং সম্পূর্ণ নীরব থাকার মতো কঠোর শর্ত দেওয়া হতে পারে ইমরানকে। বিস্তারিত রিপোর্টে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে কারামুক্ত করার বিষয়ে দেশটির শক্তিশালী সামরিক বাহিনীর সঙ্গে পর্দার আড়ালে গোপন আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য অবজারভারের একটি বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, জানিয়ে বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থা ও দেশজুড়ে বাড়তে থাকা অস্থিরতা দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সরাসরি কোনো বৈঠক হচ্ছে না। সামরিক কর্মকর্তা ও ইমরান খানের পরিবারের ঘনিষ্ঠদের মধ্যে একটি তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগের সূত্র তৈরি হয়েছে। চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা পাকিস্তানের ব্যাপক ক্ষতি করছে, যা কাটিয়ে উঠতে এই অচলাবস্থার অবসান জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট সূত্রগুলো। ইমরান খানের সম্ভাব্য মুক্তির পেছনে স্বাস্থ্যগত কারণ এবং কিছু কঠোর শর্তের বিষয় সামনে আসছে। 73 বছর বয়সী এই নেতার চোখে সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে। তার দুই ছেলে সুলাইমান ও কাসিম সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, তাদের বাবাকে দীর্ঘ সময় বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাখায় তার স্বাস্থ্যের গুরুতর অবনতি ঘটেছে। সংবাদ মাধ্যমটিকে একই উদ্বেগের কথা জানিয়েছেন ইমরান খানের আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারি। সরকারের ন্যূনতম দায়িত্ববোধ থাকলে ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়া উচিত বলেও জানান তিনি।
তবে তাকে দেশ ত্যাগ করা, রাজনীতি থেকে দূরে থাকা এবং সম্পূর্ণ নীরব থাকার মতো কঠিন শর্ত দেওয়া হতে পারে। তবে ইমরান খানের ঘনিষ্ঠ ও মানবাধিকার আইনজীবীদের মতে তিনি অত্যন্ত একগুঁয়ে এবং নীতির প্রশ্নে কোনো আপোষ করতে রাজি নন। ফলে রাজনীতি ছাড়ার শর্ত তিনি মেনে নেবেন কিনা তা নিয়ে বড় সংশয় রয়েছে। আফরোজা আদিবা, এশিয়া পোস্ট। প্রাপ্তবয়স্ক কোনো নারী যদি স্বেচ্ছায় নিজের ধর্ম পরিবর্তন করেন এবং পছন্দ মতো কাউকে বিয়ে করেন, তবে তাতে বাবা বা সমাজ কেউ বাধা দিতে পারবে না। এমনই এক ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। উত্তরপ্রদেশের দুই বোন দিব্যা ও অংশু ভাটিয়া ইসলাম গ্রহণ করে জোয়া ও আমিনা নাম ধারণ করার পর নিজেদের পছন্দের মুসলিম ব্যক্তিকে বিয়ে করেন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বাবা তাদের জোরপূর্বক বাড়িতে আটকে রাখলে আদালত একে সংবিধান সুরক্ষিত ব্যক্তি স্বাধীনতা ও গোপনীয়তার উপর অনধিকার হস্তক্ষেপ বলে অভিহিত করেন। বিস্তারিত প্রতিবেদনে। প্রাপ্তবয়স্ক কোনো নারী যদি স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের পছন্দের ব্যক্তিকে বিয়ে করেন, তবে তাকে বাইরের কেউই বাধা দিতে পারবে না। ভারতের এলাহাবাদ হাইকোর্ট এবার এমনই এক ঐতিহাসিক রায় দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই খবরটি প্রকাশ করা হয়েছে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সন্দীপ জৈন এক মামলার শুনানিতে বলেন, প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকেরই নিজের ধর্ম, বিয়ে, বসবাস এবং ভবিষ্যৎ জীবন নিয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার আইনি অধিকার রয়েছে। মামলাটি দায়ের করেছিলেন উত্তরপ্রদেশের দুই প্রাপ্তবয়স্ক বোন, 20 বছর বয়সী দিব্যা ভাটিয়া ও 35 বছর বয়সী আংশু ভাটিয়া। ইসলাম গ্রহণের পর তারা যথাক্রমে জোয়া ও আমিনা নাম ধারণ করেন এবং নিজেদের পছন্দের মুসলিম পুরুষদের বিয়ে করেন। কিন্তু তাদের অভিযোগ, এই সিদ্ধান্তের পর তাদের বাবা ক্ষুব্ধ হয়ে তাদের বেআইনিভাবে ঘরের ভেতর আটকে রেখেছেন। আদালত স্পষ্ট করে জানিয়েছে, যদি এই অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তবে বাবার এই জোরপূর্বক বাধা দেওয়া তাদের সংবিধান সুরক্ষিত ব্যক্তির স্বাধীনতা, গোপনীয়তা ও সিদ্ধান্ত নেওয়ার স্বায়ত্ত শাসনের উপর এক অনধিকার হস্তক্ষেপ। আদালত এই বিষয়ে উত্তরপ্রদেশের প্রশাসন ও দুই বোনের বাবাকে আগামী 6 আগস্ট সশরীরে আদালতে হাজির করার কড়া নির্দেশ দিয়েছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা থামিয়ে নাটকীয়ভাবে আলোচনার পথ বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের উপর বৃহত্তম সামরিক হামলার সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও শেষ মুহূর্তে রক্তক্ষয় এড়াতে তা বাতিল করেছেন তিনি। সোমবার বিকেল থেকেই শুরু হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নতুন দফার এই কূটনৈতিক আলোচনা। ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরব, কাতার ও আরব আমিরাতের মতো মিত্র দেশগুলোর বিশেষ অনুরোধে তিনি চুক্তির দিকে অগ্রসর হচ্ছেন। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার কূটনৈতিক আলোচনা শুরু হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে একটি বড় ধরনের পরিকল্পিত সামরিক হামলা বাতিল করে তিনি এই আলোচনার পথ বেছে নিয়েছেন। রোববার প্রেসিডেন্ট বহনকারী বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন। সোমবার বিকেল থেকে এই নতুন ধাপের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানের উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ধরনের মার্কিন সামরিক হামলার প্রস্তুতি প্রায় সম্পন্ন ছিল। তবে রক্তক্ষয় এড়াতে ও আলোচনা সুযোগ দিতে তিনি এই সিদ্ধান্ত থেকে সরে আসেন বলে জানান। মার্কিন মিত্রদেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার ট্রাম্পকে এই সামরিক হামলা থেকে বিরত থাকতে এবং চুক্তির দিকে এগিয়ে যেতে অনুরোধ জানায়। প্রাথমিকভাবে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা হতে পারে। পরবর্তীতে ইরানের পরমাণু কর্মসূচি ও নিরস্ত্রীকরণ ইস্যু নিয়ে মূল চুক্তির দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা আছে। ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন, আলোচনার মাধ্যমে খুব দ্রুতই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে এই নতুন দফার বৈঠকটি ঠিক কোন স্থানে অনুষ্ঠিত হবে কিংবা এতে কারা অংশ নিচ্ছেন সে বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। দর্শক, এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে ছিলাম আমি ইশরাত জেরিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।